আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তড়িৎ রসায়ন অধ্যায়ের নানস তত্ত্বে এই আলোচনায় স্বাগতম। তড়িৎদ্বারে বিভব সৃষ্টির কারণ, তড়িৎদ্বারে কীভাবে বিভব সৃষ্টি হয়। আমরা জানি যে তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য। আমরা জানি কোনো একটি কোষের মধ্যে একটি ধনাত্মক তড়িৎদ্বার তৈরি হয়, একটি ঋণাত্মক তড়িৎদ্বার হয়, অথবা একটি অ্যানোড একটি ক্যাথোড তৈরি হয়। এই দুটি তড়িৎদ্বারের মধ্যেকার বিভব পার্থক্যের কারণেই কোষের মধ্যে তড়িৎ সৃষ্টি হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ সম্ভব। তো কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে কিভাবে তড়িৎ সৃষ্টি হয় বা বিভব তৈরি হয় বা চার্জটা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো তড়িৎদ্বার অ্যানোড হবে না কোনো তড়িৎদ্বার ক্যাথোড হবে, সেই বিষয়টা কিসের উপর নির্ভর করে। এর জন্য বিজ্ঞানী নানস্ট কিছু তত্ত্ব দিয়েছে, যেটা এখানে আজকের আলোচনার মূল বিষয়। তো এই তত্ত্বের মূল কথা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে, যেমন এখানে আমরা যদি দেখি যে এই পাত্রের মধ্যে আমরা কোনো একটা লবণের দ্রবণ নিয়েছি। তো লবণের দ্রবণটার মধ্যে এই যে ধাতব লবণের দ্রবণ, এখানে মনে করে নিলাম যে M+ আয়ন রয়েছে, তাহলে এই জায়গার মধ্যে আছে M+ আয়ন। অপরদিকে ওই ধাতুটারই আমরা একটা দণ্ড তার মধ্যে নিমজ্জিত করেছি। তাহলে কোনো একটি লবণের দ্রবণের মধ্যে যদি ওই ধাতুরই দণ্ড স্থাপন করা হয়, তাহলে দুটি বিষয় এখানে পরিলক্ষিত হয়। এক, প্রথমত যেই ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে এই তড়িৎদ্বারটির ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ ধাতুগুলো কিন্তু এর মধ্যে এটা হচ্ছে ল্যাটিস আকারে থাকে, ল্যাটিসের মধ্যে আয়ন ধাতব পরমাণুগুলো থাকে। ধাতু এক প্রকার কিন্তু ক্লাস আকার পদার্থ বা দানাদার পদার্থ, আর যে সকল পদার্থের মধ্যে তার কণাগুলো অণু পরমাণু বা আয়নগুলো নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সাজানো থাকে, সেগুলোকেই আমরা বলি দানাদার পদার্থ। আর এই সজ্জাটাকে বলা হচ্ছে ল্যাটিস। তাহলে ধাতব পদার্থ কণাগুলো বা পরমাণুগুলো এই ধাতব পদার্থটির মধ্যে নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে সাজানো আছে, ত্রিভুজাকার, ত্রিকোণাকার, চতুস্থলিক, যেভাবেই হোক সাজানো আছে। এই সজ্জাটার মধ্যে ধাতব পরমাণুগুলো তার নিজের জায়গায় যোজনীয় স্থানের এক বা একাধিক ইলেকট্রন রেখে তার ওই জায়গাটিতে ধরে নিলাম যে এর মধ্যে M পরমাণুগুলো আছে। তাহলে M পরমাণুগুলো নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে আছে। এখানে কি হবে, ধাতব পরমাণুগুলো তার নিজের জায়গায় এই জায়গাটাতে এখানে একটা M, এখানে একটা M, এখানে একটা M, এখানে একটা M আছে, অর্থাৎ M এই জায়গায় সে ইলেকট্রন রেখে কি করে M+ তৈরি করে। অর্থাৎ তার যে যোজনীয় স্তরের হয়তো একটি থাকতে পারে বা দুটি থাকতে পারে, যোজনীয় স্তরের এক বা একাধিক ইলেকট্রন ল্যাটিসের মধ্যে রেখে, ধাতব ল্যাটিসের মধ্যে রেখে, অর্থাৎ ওর জায়গাটাতে রেখে সে দ্রবণে ধনাত্মক আয়ন রূপে আসার প্রবণতা। তাহলে এক নম্বর হচ্ছে ধাতব দণ্ডে পরমাণুগুলো ল্যাটিস স্থানে, ল্যাটিস স্থান বলতে বোঝাচ্ছে তার বিন্যাসের জায়গাটাতে ল্যাটিস স্থানে ইলেকট্রন রেখে, যোজনী স্তরের এক বা একাধিক ইলেকট্রন রেখে, আমরা এটাই বলতে পারি যোজনী স্তরের এক বা একাধিক ইলেকট্রন রেখে দ্রবণে ধাতব আয়ন রূপে আসার প্রবণতা দেখায়। তাহলে এই জায়গায় কি বিক্রিয়াটি হচ্ছে, এই ধাতুটা কঠিন অবস্থায় দণ্ডের মধ্যে ছিল, সে কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসলো, জলীয় দ্রবণে আসতে পারে।
আর সেই সাথে ইলেকট্রন আলাদাভাবে তৈরি করে। এই যে ইলেকট্রনটি সেটি দণ্ডের মাঝখানে রেখে দেয়। এখন আমরা যদি চিন্তা করি তাহলে এই দণ্ডের মধ্যে যদি ইলেকট্রন রেখে দেয় তাহলে ধাতব পরমাণুর তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তাই দণ্ডটি ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই কারণে দণ্ডের মধ্যে অসংখ্য আমরা ঋণাত্মক চার্জ দেখাতে পেরেছি। এটা গেল প্রথম কাজ। এই যে এই ধর্মটা, এখানে আয়নগুলো দ্রবণের দিকে ধাবিত হয়। তাহলে আয়নগুলো যখন দ্রবণের দিকে ছুটে আসে তখন দ্রবণের উপরে একটা চাপ সৃষ্টি হয়, একে দ্রবণ চাপ বলে। এর নাম হচ্ছে দ্রবণ চাপ। তাহলে প্রশ্ন যদি হয় দ্রবণ চাপ কি, উত্তর হচ্ছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্যর দ্রবণে ওই ধাতুর দণ্ড স্থাপন করলে ধাতু থেকে ধাতব পরমাণুগুলো ল্যাটিস স্থানে এক বা একাধিক ইলেকট্রন রেখে ধনাত্মক আয়ন রূপে দ্রবণে আসার প্রবণতা দেখায়। এটাকেই বলা হচ্ছে দ্রবণ চাপ, আর এই বিক্রিয়াটি ঘটে থাকে। তো প্রথমত আমরা পেলাম দ্রবণ চাপ। অপরদিকে দ্রবণের ধাতব আয়নগুলো, এই দ্রবণের মধ্যে যে ধাতব আয়নগুলো রয়েছে, এই আয়নগুলো দণ্ড হতে ইলেকট্রন, অর্থাৎ এই আয়নগুলো এখানে দণ্ডের কাছাকাছি আসে, দণ্ডের কাছে এসে ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে ধাতু রূপে দণ্ডে জমা হওয়ার প্রবণতা দেখায়। এই প্রবণতা দেখাচ্ছে, অর্থাৎ আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করে ধাতু রূপে আবার দণ্ডে যাওয়ার প্রবণতা দেখায়। দণ্ডেরগুলো দ্রবণে আসার প্রবণতা দেখায়, আর দ্রবণেরগুলো দণ্ডে যাওয়ার প্রবণতা দেখায়। তাহলে এই বিক্রিয়াটি ঘটে, অর্থাৎ আয়ন ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হলো, একে অসমোটিক চাপ বলে। তাহলে দণ্ড থেকে দ্রবণে আসার প্রবণতাকে দ্রবণ চাপ, দ্রবণ হতে দণ্ডে যাওয়ার প্রবণতাকে অসমোটিক চাপ বলে। এই দুই চাপের মান কখনোই সমান হয় না। এই দুটি চাপের মধ্যে কোনো একটি চাপের মান কম অথবা বেশি হতে পারে। তিন নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি দ্রবণ চাপ এবং অসমোটিক চাপের মধ্যে যদি পার্থক্য থাকে। আমি আগেই বলেছি যে দুইটি চাপের মান কখনোই একই হয় না। তা অর্থাৎ দুইটা চাপের মধ্যে যখনই পার্থক্য দেখা যাবে তখনই সেটা তড়িৎদ্বারের মধ্যে বিভব সৃষ্টি হবে। যদি দ্রবণ চাপটা বেশি হয়, অর্থাৎ ধাতুগুলো আসার প্রবণতা বেশি, জমা হওয়ার প্রবণতা কম হয়, তাহলে ধাতু আসার প্রবণতা মানে ইলেকট্রন দান করে আসে, ফলে ঋণাত্মক চার্জের সৃষ্টি হচ্ছে। ধাতু আসার প্রবণতা বেশি হলে ইলেকট্রন দান করার প্রবণতা বেশি, অর্থাৎ জারণ বেশি ঘটে। তাহলে জারণ বেশি ঘটলে সেটি অ্যানোড হবে, তখন এটি ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে ক্রিয়া করবে। তাহলে দ্রবণ চাপ বেশি, অসমোটিক চাপ যদি কম হয় তড়িৎদ্বারটি হবে অ্যানোড। অপরদিকে যখন ধাতুগুলো নেমে আসার চেয়ে, অর্থাৎ দ্রবণে আসার চেয়ে, আয়ন রূপে আসার চেয়ে আয়নগুলো ওখানে জমা হওয়ার প্রবণতা বেশি দেখাবে, অর্থাৎ দ্রবণ চাপ কম, অসমোটিক চাপ বেশি যদি হয়, তখন ক্যাথোড হবে। এই অ্যানোড আর ক্যাথোড হওয়ার পিছনে কারণটা হচ্ছে এই। তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করা যায় যে এটা ধাতু ছিল, সে ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা কিন্তু ইলেকট্রন দান ঘটলো, অর্থাৎ এটা জারণ ক্রিয়া। এটাকে আমরা বলতেছি দ্রবণ চাপ। অপরদিকে আমরা M+ সে যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে M হচ্ছে তাহলে M+ ইলেকট্রন গ্রহণ করে M ধাতুতে পরিণত হলো, এটা কিন্তু বিজারণ। এটাকে বলা হচ্ছে অসমোটিক চাপ। তো আমরা দুইটা চাপ এখানে পাচ্ছি, একটা হচ্ছে দ্রবণ চাপ আর একটা হচ্ছে অসমোটিক চাপ। তো জারণ ক্রিয়া যেখানে ঘটে যে দণ্ডে সেটাকে আমরা বলি অ্যানোড, যে দণ্ডে বিজারণ ক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। তাহলে দুইটাই ঘটে থাকে তড়িৎদ্বারের মধ্যে, আসলে দুইটা ঘটনা ঘটে। তাহলে দান করার ঘটনাটা যদি বেশি ঘটে, অর্থাৎ দ্রবণ চাপটা যদি বেশি হয়, তাহলে এটার পরিমাণ বেশি, অর্থাৎ তখন তড়িৎদ্বারটি জারণ ক্রিয়া বেশি হবে এবং সেটা অ্যানোড রূপে ক্রিয়া করবে।
অপরদিকে যখন এটার পরিমাণ কম হবে অর্থাৎ বিজারণ বেশি ঘটবে তখন ক্যাথোড রূপে ক্রিয়া করবে। তাহলে অ্যানোড রূপে যখন ক্রিয়া করে তখন এটা ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কার্যকর হয়, ক্যাথোড রূপে যখন ক্রিয়া করে তখন এটা ধনাত্মক তড়িৎদ্বার রূপে কার্যকর হয়। এই হলো কোনো একটা তড়িৎদ্বারে বিভব কীভাবে সৃষ্টি হয় এটা আমরা জানতে পারলাম। নানস্টের সমীকরণটি আসলে উপপাদিত হয়েছে কিছু বিষয়ের উপর ভিত্তি করে, যেমন হচ্ছে গিবস মুক্ত শক্তির সমীকরণের সাহায্য নিয়ে বিজ্ঞানী নানস্ট তার সমীকরণটি উপপাদন করেছে। তো গিবস মুক্ত শক্তির জন্য আমরা একটা সমীকরণ পাই, আসলে এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা অংশ, শুধু আমাদের এই সমীকরণটি সেখান থেকে গ্রহণ করা হয়েছে। ডেল জি নট RT লন কে। তো এখানে ডেল জি নট হচ্ছে নট চিহ্ন থাকা মানে প্রমাণ অবস্থায় গিবস মুক্ত শক্তি। প্রমাণ অবস্থায় আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো সেল যদি থাকে আর তড়িৎ বিশ্লেষ্যটার ঘনমাত্রা যদি 1m হয় বা মোলার ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষ্য হলে অথবা যদি গ্যাসীয় হয়ে থাকে তাহলে চাপটা হতে হবে 1 ATM চাপ। তো ওই অবস্থায় যখন আমরা মুক্ত শক্তি বের করব সেই মুক্ত শক্তিটাকে আমরা বলবো ডেল জি নট। আর যে কোনো অবস্থার জন্য আমরা ডেল জি, এটা হচ্ছে শুধু গিবস মুক্ত শক্তি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এটার মান আমরা জানি, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 8.314 জুল পার কেলভিন পার মোল, এটা আমরা জানি। টি হচ্ছে কেলভিন তাপমাত্রা, কে হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক হচ্ছে আমরা জানি সাম্য ধ্রুবক হচ্ছে উৎপাদের সক্রিয় ভর আর নিচে হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। সক্রিয় ভরটা হচ্ছে যদি দ্রবণ হয় তাহলে মোলার ঘনমাত্রা অর্থাৎ মোলার ঘনমাত্রা, অথবা যদি গ্যাসীয় হয় তাহলে আংশিক চাপটাকে আমরা সক্রিয় ভর বলে থাকি। তো এখন এই জায়গাগুলোতে আমরা ডেল জি এর মান, ডেল জি নটের মান, আর এর মান তো জানা আছে মুখস্থ, টি এর মান আমরা তাপমাত্রা জেনেই আমরা বসাতে পারবো, কে এর মানটা এখন সেই সেলটা থেকে আমরা বের করতে পারবো। তো নানস্ট যে সমীকরণটি বের করেছে সেটা আসলে কোনো একটা গ্যালভানিক কোষের, যে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এরূপ একটা কোষের ক্ষেত্রে সক্রিয় ভর অর্থাৎ উপাদানগুলোর সক্রিয় ভরের সাথে ইএমএফ তড়িৎচালক বলের একটা সম্পর্ক স্থাপন করেছে। তো এখানে আমরা লিখতে পারি ডেল জি নটের এইটার মান হচ্ছে এরকম, যদি এখানে নট থাকে তো আমরা এখানে নট লিখব, আবার যদি ডেল জি থাকে NF ই আমরা লিখব। এনটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ কত মোল ইলেকট্রন চার্জ মুক্ত হতে বা চার্জ যুক্ত হতে কত মোল ইলেকট্রন লেনদেন করেছে একটা কোষের মধ্যে, অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ করেছে গ্রহণ করছে, তো টোটাল বিক্রিয়াটার মধ্যে কত মোল ইলেকট্রনের লেনদেন হয়েছে। অপরদিকে ইটা হচ্ছে প্রমাণ তড়িৎচালক বল, এফটা হচ্ছে ফ্যারাড। 1 মোল ইলেকট্রনের চার্জের মান আমরা জানি 1 ফ্যারাড সমান হচ্ছে 1 মোল ইলেকট্রনের যে চার্জ 96500 কুলম, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে ফ্যারাড। তো এই মানগুলো যখন আমরা এখানে বসিয়ে দেব তখন একটা সমীকরণ চলে আসবে। আমি সরাসরি সমীকরণটি লিখতেছি। এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে দেখো এই জায়গায় এটা বসানো হয়েছে, এভাবে হিসাব করার পর আমরা ফাইনালি এরকম একটা ভ্যালু পাবো। এটাকে আমরা বলতে পারি নানস্টের সমীকরণ। এখন এই সমীকরণটা আমরা একটা পুরো কোষের জন্য ব্যবহার করতে পারি, অথবা আমরা এই সমীকরণটাকে কোনো একটা তড়িৎদ্বারের জন্য ব্যবহার করতে পারি। শুধুমাত্র কে এর জায়গায় আমরা কি করব সেটা আমাদের দেখার বিষয়। তো আমরা যদি এই সমীকরণটার সাহায্য নিয়ে আমরা ড্যানিয়েল কোষের হিসাব করি তাহলে আমরা কি পেতে পারি দেখা যাক। ড্যানিয়েল কোষটির আমরা গঠন দেখলে বুঝতে পারবো যে আমরা জানি যে জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্কের দণ্ড, কপার সালফেট দ্রবণ, কপারের দণ্ড থাকে। এখানে কিন্তু জিঙ্ক আয়ন থাকে, এখানে কপার আয়ন থাকে, এটা জিঙ্ক দণ্ড। তো এটা অ্যানোড রূপে ক্রিয়া করে, এটা ক্যাথোড রূপে ক্রিয়া করে। অ্যানোডে আসলে এই বিক্রিয়াটি ঘটেছে, জিঙ্ক 2+ আয়নে পরিণত হচ্ছে, কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে। এই যে বিক্রিয়াটি ঘটেছে এই বিক্রিয়াটা হচ্ছে টোটাল বিক্রিয়া যেটা, সেই বিক্রিয়া কিন্তু জিঙ্ক, কপার আয়ন এবং
জিঙ্ক 2 প্লাস কপার হয়েছে। এই বিক্রিয়াটা অবশ্যই একমুখী হলে হবে না, বিক্রিয়াটি উভয়মুখী হতে হবে। কারণ হচ্ছে এখানে যে কে আছে সেটা সাম্যধ্রুবক। সাম্যধ্রুবক তখনই প্রযোজ্য যখন বিক্রিয়াটি উভয়মুখী হয়ে থাকে। তাহলে কোষের বিক্রিয়াটি অবশ্যই উভয়মুখী হতে হবে। এবং টোটাল ইলেকট্রন, এখানে কিন্তু ইলেকট্রন কাটা গেছে, কিন্তু লেনদেন তো হয়েছে ইলেকট্রনের, এই জন্য আমি এখানে 2টা ইলেকট্রন দেখিয়েছি, ইলেকট্রনের লেনদেন হয়েছে। এখন আমরা এখান থেকে যদি সাম্যধ্রুবকের মান বের করতে চাই, তাহলে আমরা জানি উপরে হবে উৎপাদের মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ, যেহেতু এটা গ্যাস নেই সুতরাং এখানে আংশিক চাপের কথাটা আসবে না, নিচে হবে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে উৎপাদ ছিল জিঙ্ক আর কপার ধাতু, আর এ পাশে ছিল জিঙ্ক ধাতু কপার আয়ন। কিন্তু আমরা জানি যে মোলার ঘনমাত্রা ধাতুর থাকতে পারে না, এটা তো দ্রবণে হয় না। তো যেগুলো আসলে কঠিন অবস্থায় থাকে এদের সক্রিয়তার মান 1 ধরা হয়। এই ক্ষেত্রে কপারের সক্রিয়তা 1 ধরা হয়েছিল, যে কারণে এখানে 1। জিঙ্ক ধাতু অবস্থায় আছে, এরও সক্রিয়তা 1 ধরা হয়েছিল। অর্থাৎ ফলাফল হচ্ছে আয়নগুলোর মোলার ঘনমাত্রা। তাহলে আমরা কে এর মানটা এখান থেকে বের করতে পারলাম। তো এখন এই পুরো বিক্রিয়াটা আমরা কিন্তু ধরতেছি কোষ বিক্রিয়ার জন্য। তো এই জায়গায় যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে আমরা লিখব এখানে ড্যানিয়েল কোষের জন্য, এখানে আমরা লিখতে পারি ড্যানিয়েল কোষ কথাটি লিখতে পারি। এইখানে আমরা লিখতে পারি, এইটাও আমরা লিখব ড্যানিয়েল কোষ -2.303 RT। এইখানে কিন্তু আমরা এন এর মানটা হচ্ছে, এখানে এন কিন্তু 2, অর্থাৎ যত মোল ইলেকট্রন লেনদেন হয়েছে এখানে 2 লিখতে পারি। এফ এর মানটা কিন্তু হচ্ছে 96500 আমরা লিখতে পারি। এখানে কিন্তু আগে ছিল লন, কিন্তু এই জিনিসটা গুণ করার কারণে এটা লক লিখেছি। এবার এর উপরে আমরা লিখব, আমরা পেয়েছি জিঙ্ক 2 প্লাস, আর নিচে আমরা পাবো কপার 2 প্লাস। তো আমরা মোটামুটি এই মানগুলো পেয়ে গেছি। যদি আমরা এই বিক্রিয়াটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংঘটিত করতাম তাহলে আমরা 25 অর্থাৎ কে এর মানটা বের করে নিতে পারতাম। আর এর মান মুখস্থবিদ্যা আমরা লিখে দিতে পারবো। অপরদিকে ড্যানিয়েল কোষের জন্য এই কিছু ভ্যালু দেয়া থাকে, অর্থাৎ আমরা জানি E0 জিঙ্ক 2 প্লাস সমান হয়তো দেয়া থাকবে এখানে প্লাস 0.76 ভোল্ট। অপরদিকে E0 কপার 2 প্লাস এটা দেখ -0.34 ভোল্ট, এরকম কিছু মান দেয়া থাকবে। তো আমরা ই সেলের মান বের করা জানি, আমরা আগে শিখেছি E0 সেলের মান, ই সেলের মান আমরা বের করতে পারি। তো ই সেলের মানটা হচ্ছে বা E0 সেল সমান হচ্ছে অ্যানোডে জারণ মানে এখানে হচ্ছে এটা জারণ, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে জিঙ্ক 2 প্লাস যোগ ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করেছে। তো এখানে কিন্তু জারণ অবস্থায় আছে, তো আমাদের দিতে হবে Cu2 প্লাস Cu। এই ভ্যালুটা আমরা এটা বসাই দেব প্লাস 0.76, এটা মাইনাস অবস্থায় আছে। তাহলে এটাকে যদি চেঞ্জ করি আমরা, এখানে কিন্তু জারণ অবস্থায় আছে, এখানে বিজারণ অবস্থায়। জারণকে বিজারণ করতে গেলে আমাদের কি করতে হয়, শুধু সাইন চেঞ্জ করতে হয়। তো এখানে আমরা মাইনাস ছিল প্লাস হিসেবে বসাই দেব 0.34। তো টোটাল আমরা এই মানটা আমরা এখানে লিখতে পারি, এখানে 1.1 এত ভোল্ট। তাহলে এইটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, ড্যানিয়েল কোষের প্রমাণ কোষ বিভবের মান আমরা এটা লিখে দিতে পারি 1.1 মাইনাস 2.303 RT। অর্থাৎ আর এর মান যদি আমরা এখানে বসাই দেই 298 হবে 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে টি হবে 25 যোগ 273 সমান 298 কেলভিন। তো আমরা এখানে লিখে দেব 298 কেলভিন। টি এর মান, কেলভিনটা লিখব না। অপরদিকে আর এর মানটা হচ্ছে 8.314। নিচে আমরা এই মানগুলো পেয়েছি। এই জায়গায় শুধুমাত্র আমাদের এই ভ্যালুটা দেয়া নেই, তবে কোনো একটা কোষের ক্ষেত্রে জিঙ্ক আয়নের ঘনমাত্রা এটা যদি দেয়া থাকে 0.1, এটাও যদি থাকে 0.1 m, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্যটার ঘনমাত্রা 0.1 m, তাহলে আমরা লগ
0.1 লিখতে পারি। 1.1 মাইনাস এখানে যা মান থাক না কেন এই মানগুলো আছে, এটা হচ্ছে log 1। 1.1 মাইনাস এই ভ্যালুগুলো আমরা বসাবো, log 1 এর মান 0, তাহলে 1.1 এত ভোল্ট হবে। ড্যানিয়েল কোষের তড়িৎচালক বলের মান আমরা পাচ্ছি এত ভোল্ট। তো এখানে কিছু মান থাকতে পারে, কম বেশি যদি থাকে এখানে কিন্তু ভ্যালু বের হয়ে আসবে। তাহলে এটা যে কোনো অবস্থায় একটা কোষের তড়িৎচালক বলের মান আমরা নির্ণয় করতে পারবো। যদি আমরা মনে করি যে এই বিষয়টা একটা কোষের জন্য প্রয়োগ না করে আমরা একটা তড়িৎদ্বারের জন্য প্রয়োগ করব, তাহলে এটা যদি অ্যানোডের জন্য আমরা প্রয়োগ করি, অ্যানোডের জন্য, তো আমরা তখন শুধু এখানে অ্যানোডটাতে কী ঘটেছে, জারণ ঘটেছে। আমরা লিখব ই জিঙ্ক 2+, জারণ ঘটেছে। এইখানেও আমরা লিখব ই জিঙ্ক 2+ মাইনাস 2.303 RT, এখানে NF এটা দেয়া আছে। লগের জায়গায় আমরা এইখানে কে যেটা আছে সেই কেটার ক্ষেত্রে আমরা কি করব, অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটেছে এই বিক্রিয়াটি আমরা রাখবো। অ্যানোডে শুধু এই বিক্রিয়াটি ঘটেছে, ধরে নিলাম এই বিক্রিয়াটাই উভমুখী অবস্থায় আছে অ্যানোডে এই বিক্রিয়াটি। তাহলে এই বিক্রিয়াটার জন্য আমরা যদি কে লিখতে চাই তাহলে আমরা কি লিখব, ইলেকট্রনের হিসাবটা তো থাকতেছে এই জায়গায়, সুতরাং ইলেকট্রনটাকে আমরা হিসাবে নিচ্ছি না, এখানে শুধু এই বিক্রিয়াটি ঘটতেছে। এটা উৎপাদ, এটা বিক্রিয়ক। তাহলে উৎপাদের ঘনমাত্রাটা আমরা লিখব উপরে, অর্থাৎ জিঙ্ক আয়নের ঘনমাত্রা, আর হচ্ছে জিঙ্ক ধাতু। তো জিঙ্ক ধাতু যেহেতু কঠিন অবস্থা, এর কোনো মোলার ঘনমাত্রা নাই, সুতরাং এটার মান হবে 1, অর্থাৎ কে এর জায়গায় আমরা শুধু লিখব জিঙ্ক 2+। অতএব আমরা শুধু অ্যানোডের যখন হিসাব করব তখন এখানে শুধু জিঙ্ক 2+ হবে। আবার যদি আমরা এটা ক্যাথোডের জন্য হিসাব করি, ক্যাথোডের জন্য, তখন কিন্তু ক্যাথোডে যে বিক্রিয়াটি ঘটেছে সেটা হচ্ছে কপার 2+ সমান E0 কপার 2+, আর এই জায়গায় ঘটেছে কপার, এখানে 2+ হবে, আর এখানে যা ছিল তাই 2.303 RT, নিচে হবে NF লগ। আমরা ক্যাথোডে যে বিক্রিয়াটি ঘটেছিল সেই বিক্রিয়াটা হচ্ছে কপার 2+, দুটো ইলেকট্রন, তবে এখানে উভমুখী চিহ্ন দেখাতে হবে, এখানে হবে কপার সলিড। তো এই জায়গায় আমরা লিখতে পারি কে এর মানটা হবে, কপারটা উপরে থাকবে কঠিন অবস্থায় আর কপার ধাতুটা আয়নটা থাকবে নিচে। তো যেহেতু এর ঘনমাত্রা আছে, এর ঘনমাত্রা মোলার ঘনমাত্রা নেই, সুতরাং এটা 1 ধরব, 1 কপার 2+। তো এখানে আমরা লিখব 1 কপার 2+। তো এইভাবে আমরা দেখাতে পারি অ্যানোডে এবং ক্যাথোডে। এখন আমরা ইচ্ছা করলে এই দুটো আলাদাভাবে বের করে নিয়ে এখানে 2 লিখতে পারি, সব মান একই থাকবে, ওইভাবে বসাতে পারি। পরবর্তীতে আমরা মনে করতে পারি ই সেল সমান অ্যানোড যোগ ক্যাথোড। তো আমরা এইভাবে আমরা কাজটি করতে পারি। এভাবে আমরা কোনো একটি কোষের তড়িৎচালক বলের মান নির্ণয় করতে পারি যে কোনো অবস্থায়। পূর্ণ অবস্থায় থাকলে আমাদের আগেই আমরা পড়েছি E0 সেল সমান E0 অ্যানোডে জারণ প্লাস ক্যাথোডে বিজারণ, ওইটা আমরা বের করা আগেই শিখেছি। কিন্তু যখন আমরা পূর্ণ অবস্থায় বের করব না বা যে কোনো অবস্থার জন্য আমরা হিসাব করব, তখন কিন্তু আমরা এই সমীকরণটি ব্যবহার করতে পারি। তো এটার বিষয়ে পরবর্তী লেকচারে আরও ডিটেলস আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত থাকুক, ধন্যবাদ। এখানে একটি কোষ দেয়া আছে, কোষটি হচ্ছে আয়রন আর আয়রনের দ্রবণ, ফেরাস সালফেট দ্রবণ, অর্থাৎ এখানে আয়রনের দ্রবণ রয়েছে Fe2+, অপরদিকে কপার সালফেট দ্রবণ অর্থাৎ কপার আয়নের দ্রবণ, এর ঘনমাত্রা দেয়া আছে, এর ঘনমাত্রা দেয়া আছে এটা। তাহলে এটা হচ্ছে
বাম তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোড, এটা হচ্ছে ডান তড়িৎদ্বার ক্যাথোড, এটা হচ্ছে লবণ সেতু। তো এখানে কিছু ক্লু দেয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া আছে, বিজারণ তড়িৎদ্বারের বিভব দেয়া আছে, এটা হচ্ছে অ্যানোডের, এটা হলো ক্যাথোডের বিভব মান দেয়া আছে। কোষটির ইএমএফ মান নির্ণয় করো। তো তড়িৎচালক বল বা ইএমএফ মান নির্ণয় করতে গেলে আমাদের ইএমএফ নির্ণয় করার দুটা সিস্টেম আছে। একটা হচ্ছে ইনার্ট সেল নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে শুধু ই সেল। তো এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব মান, আর এইটা হলো যে কোনো অবস্থায় কোষ বিভব মান। তো আসলে এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যদি কোনো কোষের মধ্যে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেয়া থাকে, তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেয়া থাকে, তাহলে আমরা সেটা বের করতে পারবো নানস্টের সমীকরণ অনুসারে। আর যদি ঘনমাত্রা দেয়া না থাকে তাহলে তো আমাদের নানস্টের সমীকরণ প্রয়োগ করার কোনো মানে হয় না, অর্থাৎ নানস্টের সমীকরণে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা লাগবে। তো এই কোষটার ক্ষেত্রে আমরা প্রথমে কিছু বিক্রিয়া বের করে নেই, অর্থাৎ অ্যানোড, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। তো কোষের মধ্যে বিক্রিয়াগুলো আমাদের দেখাতে হবে। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে যেটা ঘটে থাকে, Fe ইলেকট্রন দান করে, Fe2+, এটা জলীয় দ্রবণে চলে আসে আর দুটো ইলেকট্রন তৈরি হয়। ক্যাথোডে ইলেকট্রন দুটি গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। তো এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হবে কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা হচ্ছে Fe এখানে উভমুখী চিহ্ন দিতে হবে, দুটো ইলেকট্রনের লেনদেন হয়েছে সেটা দেখাতে হবে। আর এই পাশে হলো কপার ধাতু, আর হচ্ছে Fe2+ জলীয় দ্রবণে চলে আসলো। এই যে কোষ বিক্রিয়াটি আমরা পেলাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কে বা সাম্য ধ্রুবকের মান যদি চিন্তা করি তাহলে আমরা এখানে কি পাবো, আমরা ধাতুগুলোকে বাদ দেব, কারণ এদের তো সক্রিয়তার মান হচ্ছে 1। তো তারপরে আমি লিখে দেখতে পারি উৎপাদের মোলার ঘনমাত্রা, এটা যেহেতু কঠিন অবস্থায় আছে এটার মান আমরা 1 ধরব। বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, তো এটা আর এটা 1 1 উঠে যাবে, গেলে থাকবে Fe2+। এটার ঘনমাত্রা এখানে আমরা পাচ্ছি 1 আর 2, তো এটা দেয়া আছে 2, এটা হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি হাফ। নানস্টের যে আমরা সমীকরণটি পেয়েছিলাম সেখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, ই নট সেল, অর্থাৎ প্রমাণ কোষ বিভবের মান। তাহলে অ্যানোডে জারণ, অ্যানোড হিসাবে আমাদের এটা পাচ্ছি Fe2+, ক্যাথোডে বিজারণ অর্থাৎ ই নট Cu2+, এটা বিজারণ হিসাবে আমরা পাচ্ছি। তো এই মানটা আমরা দিতে পারি, এখন এই মানটা দেয়া আছে, এখানে বিজারণ হিসাবে আছে, আমরা জারণ হিসেবে ব্যবহার করলে সাইন চেঞ্জ করব, অর্থাৎ শুধু প্লাস আমরা লিখব 0.44। আর এটা বিজারণ হিসাবে আছে, আমরা এখানে বিজারণ হিসাবে পাচ্ছি 0.34। টোটালটার উপরে আমরা ভোল্ট লিখে দিতে পারি, তাহলে এখানে হচ্ছে 0.77 ভোল্ট। তো আমরা টোটাল কোষ বিভবের মান পাচ্ছি 8 ভোল্ট। তো এটা গেল আমাদের প্রমাণ কোষ বিভবের মান। যদি এই ভ্যালুগুলো দেয়া না থাকতো তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত বের করতে পারতাম, যেহেতু এই ভ্যালুগুলো দেয়া আছে সুতরাং আমরা এখন নানস্টের সমীকরণ অনুযায়ী আমরা ইএমএফ এর মান বের করতে পারি। তো এবার আমরা লিখতে পারি, আমরা জানি নানস্টের সমীকরণ অনুসারে, নানস্ট সমীকরণ টি লিখে
আমরা ই সেল অর্থাৎ পুরো কোষটার জন্য লিখব ইনার সেল। ইনার সেলের মান অলরেডি আমরা বের করছি। আর এখানে ছিল ঋণাত্মক চিহ্ন, এখানে হচ্ছে RT 2.303 RT NF। এইখানে ছিল লক, এইটা দেওয়ার কারণে লন হলো না, লক হলো। তো এই জায়গায় আমাদের ছিল কে মানে আমরা বের করছি হাফ। তো এই জায়গায় এই মানটা বসাই দিতে পারি আমরা 0.78 মাইনাস 2.303, আর এর মান হচ্ছে 8.314, টি এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন করলে হচ্ছে 298, এন এর মানটা হচ্ছে 2, অর্থাৎ দুটি ইলেকট্রনের লেনদেন হয়েছে 96500। আর এইখানে আমরা লিখব লগ হাফ। এগুলো সব হিসাব করার পর আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে ফাইনালি আমরা পেলাম 0.7889 ভোল্ট। যেখানে আরেকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে এরকম একটি চিত্র দেয়া আছে, চিত্রের মধ্যে একটা শুধু তড়িৎদ্বার দেয়া আছে, অর্থাৎ কপার সালফেট দ্রবণের মধ্যে কপারের দণ্ড স্থাপন করা হয়েছে, এটা একটা তড়িৎদ্বার তৈরি হয়ে গেছে। তবে এখানে যে কপার সালফেট দ্রবণটি আছে তার ঘনমাত্রা দেওয়া আছে 0.1 m কপার সালফেট, অর্থাৎ এর মধ্যে 0.1 m কপার আয়ন রয়েছে, এই আয়নটা এই পরিমাণে আছে। আর এখানে টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে তার বিজারণ বিভব মান দেয়া আছে, প্রমাণ বিজারণ বিভব মান দেয়া আছে। তাহলে প্রমাণ বিজারণ বিভব দেয়াই আছে, প্রমাণ বিজারণ বিভব আর বের করতে হচ্ছে না। তাহলে এখানে প্রদত্ত তড়িৎদ্বারটি যদি ক্যাথোড-রূপে ক্রিয়া করে তাহলে ইএমএফ ভ্যালুটা কত হবে, ক্যাথোড-রূপে ক্রিয়া করলে ইএমএফ ভ্যালুটা কত হবে। তো এই ক্ষেত্রে আমরা এটার উত্তর অবশ্যই একটা তড়িৎদ্বারের জন্য আমরা বের করব, সেটা অবশ্যই নানস্টের সমীকরণ অনুসারে আমরা বের করব। তাহলে সমীকরণটি আমরা জানি দিয়ে নানস্টের মতে আমরা দিব ই নট। এটা কিন্তু সেল লেখা যাবে না, এটা কোনো কোষ তৈরি হয়নি, একটা কোষের অর্ধেক অংশ, অর্থাৎ একটা তড়িৎদ্বার। তাহলে আমরা এখানে বিজারণ হিসাবে যদি দেই তো এখানে যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা এটা আগে লিখে ফেলি আমরা এটা হবে, এইখানে হবে প্রমাণ, লককে। তো এখানে যে বিক্রিয়াটা হবে সেটা যেহেতু অ্যানোড হিসেবে ক্রিয়া করবে, অর্থাৎ এই ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে 2+ আর দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, এটা কিন্তু উভমুখী চিহ্ন অবশ্যই দিতে হবে, এই বিক্রিয়াটি ঘটবে। এটার ক্ষেত্রে যদি আমরা এইটুকু বিক্রিয়ার জন্য কে বা সাম্য ধ্রুবকের মান বের করতে যাই তাহলে এটা উপরে হবে Cu এর ঘনমাত্রা আর হচ্ছে Cu2+। তো এই পুরো কাজটা করতে গিয়ে এইটার ঘনমাত্রা আমরা জানি 1, তাহলে এইটার ঘনমাত্রা দেয়া আছে এখানে 0.1। তো এটা তুলে দিলে 10 হবে, আমরা এখানে 10 পেলাম। এই বাকি ভ্যালুগুলো আমরা বসাই দিতে পারি এখানে। বাকি ভ্যালুগুলো যদি আমরা বসাতে যাই তাহলে আমরা কি লিখব, এই মানটা দেয়া আছে 0.34 মাইনাস 2.303, আর এর মান 8.314, টি এর মানটা হবে যেহেতু 30 ডিগ্রি দেয়া আছে এটা হবে 303, নিচে এন এর মানটা হচ্ছে 2, অর্থাৎ দুইটা ইলেকট্রন লেনদেন হয়েছে, আর হচ্ছে 96500। আর এই জায়গায় লক কে এর মান যেহেতু 10 দেয়া আছে আমরা এখানে 10 লিখে দিলাম, লক 10 এর মান হচ্ছে 1। এখন এই সবগুলো আমরা যদি হিসাব করি তাহলে পাবো, অর্থাৎ সর্বশেষে আমরা পাবো 0.31 ভোল্ট।